আজকে আমাকে আবারও ডাক্তারের কাছে যেতে হলো। ডাক্তার আমাকে ভর্তি রাখবে এটা কিন্তু বলেই দিয়েছে। কেন আমি ভর্তি থাকলাম না সবটা শেয়ার করবো এই ভিডিওতে। চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করে দিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আমি তোমাদের সকলের প্রিয় রত্না। আমার নতুন একটা মিনি ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। বাড়ির থেকে আমি বেরিয়ে পড়েছি কারণ আজকে আমি যাচ্ছি একটা জীবন যুদ্ধ করতে। যে যুদ্ধ করতে না গেলে হয়তো বুঝতেই পারতাম না যে মানুষ 1 মিনিটের মধ্যে এরকম ভাবে পাল্টি খায়। যাই হোক, আমি এখন টোটোতে উঠে পড়েছি আর টোটোতে করে আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদের একটু পরেই আমি ক্লিয়ার করে বলে দেব। যাই হোক, টোটোর থেকে নামার পর আমার কিন্তু এখন রেল গেটটা পড়েছে। আর আমি কিন্তু এখন রয়েছি পায়রাডাঙ্গাতে। পায়রাডাঙ্গা স্টেশনের পাশ থেকে যে অটোগুলো যায় সেই অটোগুলো ধরে আমি এখন ধরে নিলাম রানাঘাটে যাওয়ার অটো। রানাঘাটে যাওয়ার অটোটা কিন্তু অলরেডি ছেড়েই দিয়েছে। আর এই অটোতে করেই কিন্তু আমি এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বাইরের ব্যাকগ্রাউন্ড দেখতে কিন্তু বেশ ভাল লাগছিল। আসলে কি জানো তো, আমি যখন রাস্তা দিয়ে যাই রাস্তার চারিপাশের এইসব দৃশ্য দেখতে আমার বেশ ভালো লাগে। আমার মতন কারা আছে যারা এরকম রাস্তাপ্রেমী মানুষ? আমি তো রাস্তা দিয়ে যখনই যাই তখনই দেখি রাস্তার কোন ব্যাকগ্রাউন্ডে কোন ফুলটা নেওয়া যায়, কোন গাছটা ছেঁড়া যায়। এইসব চিন্তাধারা তোমরা কারা কারা করো সারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটা রাস্তা চলেও এসেছি। পায়রাডাঙ্গা থেকে রানাঘাট যেতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। যদি আমরা ট্রেনে করে যেয়ে থাকি তাহলে কিন্তু ট্রেনে করে লাগে মাত্র 5 থেকে 6 মিনিট। আর যদি মনে করি আমরা অটোতে যাব সেখানটায় লাগে হচ্ছে মাত্র মাত্র 15 মিনিট। যাই হোক, আমি চলে আসলাম আনুলিয়া হসপিটালের কাছাকাছি। আমি কিন্তু রানাঘাটে বেশিরভাগ সময় গাড়ি নিয়েই আসি, কিন্তু আজকে যেহেতু আমার কাছে গাড়ি ছিল না তাই গাড়ি নিয়ে আসার কোনো প্রশ্নই হয় না। যাই হোক, এখানে আমি কি কারণে আসলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি যাচ্ছি রানাঘাট কোর্টের দিকে। রানাঘাট কোর্টের দিকে কি কারণে যাচ্ছি সেটা জানি তোমাদের খুবই জানতে ইচ্ছা করছে। আর আমি কিন্তু সেটা তোমাদের সাথে খুব সুন্দর করে তাড়াতাড়ি ক্লিয়ার করেও দেব। যাই হোক, চলো এবার আমি কিন্তু টুকটুক করে চলেই যাই। আর এদিকে দেখো রানাঘাট আমি যে কোর্টে এসেছি, কোর্টে আসার পর এখানে যে বাথরুমটা আমার এত পছন্দ হয়েছে কি যে বলবো। মনে হচ্ছে বাথরুমের ওখানটায় গিয়ে আমি বসে থাকি। ব্যাকগ্রাউন্ডটা প্রচুর ভালো ছিল। আর জানো তো, যে পরিমাণ গরম পড়েছিল এটা পুরোপুরি কুত্তা মারা গরম। এত পরিমাণ গরম কি মানুষ সহ্য করতে পারে তোমরাই একবার বলো। আমার কিন্তু প্রচন্ড পরিমাণ অস্বস্তি হচ্ছিল। গরমের মধ্যে কোনো রকম ভাবেই আর কোনো কিছু ভালো লাগছিল না। যাই হোক, এবার আমি এখান থেকে একটুখানি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তোমাদের সাথে শেয়ার করি। আসলে আমি আজকে কোর্টে এসেছি খুবই একটা ডিপলি একটা খুবই ইনসিডেন্স জনক খুবই ভয়াবহ একটা ব্যবহার, একটা মানে কি বলে শেষ করব সেটাই বুঝতে পারছি না। সেই সব বিষয় নিয়ে আজকে আমি কোর্টে এসেছি। কোর্টে আসার পর এই ব্যাকগ্রাউন্ডটা দেখে আমার খুবই পছন্দ হয়ে যায়। মনটা চাচ্ছিল এখানটায় দাঁড়িয়ে কিছু সুন্দর সুন্দর ফটো তুলে নিই, কিন্তু সেই কপাল হয়তো আমার আর হবে না। কারণ আমার সাথে যদি আমার ভাই থাকতো তাহলে আমাকে ফটো তুলে দিতে সে বাধ্য হতো। একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, যেটা হয়তো শেয়ার না করলে একদমই হয় না। জানো তো, ক্ষতি কখনো দূরের মানুষরা করে না। ক্ষতি যদি কেউ করে সেটা সবসময় নিজের মানুষরাই করে। দেখবে বনে বনে একটা সম্পর্ক খারাপ হয়, ভাই ভাই সম্পর্ক খারাপ হয়, এটা কাদের Later. কাদের সাথে হয়েছে আগে পরে সেটা কিন্তু জানিও। আমি এরকমই একটা ঘটনা নিয়ে আজকে কিন্তু গেছিলাম হচ্ছে রানাঘাট, এই যে দেখতে পেলে যে হচ্ছে কোর্ট মোড়, এই কোর্ট মোড়ের ওখানটায় কি কি হলো কি কি হলো না, কি কি বিষয় সবটাই না হয় তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। যেহেতু আজকে আমার হাতে একদমই টাইম ছিল না তাই দেরি না করে আমি কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছি। রানাঘাটের কাজটা কমপ্লিট করার পরে আমি কিন্তু একটু হাত মুখ ধুয়ে ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছিলাম। আর ড্রেসটা চেঞ্জ করার পর আমি এখন কিন্তু আবার ট্রেনে উঠে যাচ্ছি, কারণ এখন আমাকে যেতে হবে আবার সেই হাবড়াতে। কি আর করব, ঝামেলা যখন পড়ে তখন কিন্তু চারিদিক দিয়েই পড়ে। আর আজকে তোমরা দেখলে বুঝতে পারবে যে মানুষের যখন খারাপ সময় যায় তখন কিন্তু চারিদিক দিয়েই আসে, যেটা আমার সাথে সবসময় হতেই না হতে থাকে। আমি কখনো যদি মনে করি শান্তিতে থাকবো আমি সেই শান্তিটা পাই না। আমার ঝামেলা জীবনের সাথে জড়িয়েই থাকে। পাতায় লতায় শিরায় প্রসরায় শুধুমাত্র ঝামেলা ঝামেলা ঝামেলা। যাই হোক, এদিকে বনগাঁ স্টেশন থেকে এক বোতল ঠান্ডা জল নিয়ে নিলাম। কি আর করব বলো, ফ্রিতে জল যদি পাই তাহলে টাকা দিয়ে কেন কিনবো? আর এইটা কারা কারা করে থাকো অবশ্যই কমেন্টে জানিও। বাইরের অবস্থাটা দেখে বুঝতেই পারছো প্রচন্ড পরিমাণ মেঘ করেছে। আর এতটা পরিমাণ যেহেতু মেঘ করেছে তো সেই কারণে আমি একটা জিনিসই বুঝতে পারছিলাম না যে এই মেঘের মধ্যে, এই যে যে মেঘটা করেছে এই মেঘের মধ্যে যদি বাই চান্স বৃষ্টি নামে তাহলে ঠিক কি হতে পারে।
পারে। আর আমি কিন্তু একটা স্যান্ডউইচ কিনে নিয়েছিলাম যেটা আমি পুরোপুরি খেতেও পারিনি। কি আর করব, আমি যদি পুরোপুরি কোনো খাবার কিনি মনে করি খাবো, সেটা আমি খেতেই পারি না। মানুষের নজরে নজরে এরকম জিনিস আমার সাথে হতেই থাকে। আমি যখন কোনো খাবার কিনি, যখন মনে করি খাবো, তখন পাশে কাকুমা, জেঠিমা, ভাই, বোন, দিদি যারা থাকে সবাই তাকিয়ে থাকে। আমি বুঝতে পারি না তারা কি আমার খাওয়ার দিকে নজর দেয়, নাকি তারা আমার খাবারের দিকে নজর দেয়, নাকি তারা আমাকে নজর দেয়। এই জিনিসটা কার কার সাথে ঘটে থাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর এদিকে দেখতেই পারছো এত সুন্দর ব্যাকগ্রাউন্ড, আর এত সুন্দর ব্যাকগ্রাউন্ড দেখতে দেখতে যেতে কিন্তু বেশ মজাই লাগছিল। কিন্তু বুকের মধ্যে একটা টেনশনও কাজ করছিল, কারণ আজকে আমাকে রিপোর্ট দেবে বলেছিল 2টোর দিকে। তারপর আমি যখন ফোন করলাম বললো তোমার রিপোর্ট কিন্তু 1:30টার সময় দেওয়া হবে। এই জিনিসটা শোনার পরে মাথা তো গরমের থেকে বেশি ব্লাস্ট হয়ে যাচ্ছিল, যে কারণে আমি আর কোনো রকম রিস্ক না নিয়ে কিন্তু চলেই যাচ্ছিলাম। যেহেতু বনগাঁ থেকে আমি ট্রেনে উঠেছি, সেই কারণে কিন্তু ভিড়টা আমার প্রচুর সহ্য করতে হয়েছে। যদিও একটা সিটও আমি পেয়ে গেছিলাম, কিন্তু তারপরেও গরমের মধ্যে অস্বস্তিই লাগছিল। আর এখন কিন্তু দেখো মেঘের অবস্থাটা, যখন তখন বৃষ্টি নামে। আর এদিকে আমি কিন্তু বকবক করতে করতে চলে আসলাম বনগাঁ স্টেশন। বনগাঁ স্টেশন না, থুড়ি হাবড়া স্টেশন। হাবড়া স্টেশনে নেমে গোটা আমার বেশিক্ষণ লাগবে না, গোটা 5 মিনিটের মতন লাগবে। ওই যে বললাম মানুষের যখন খারাপ সময় থাকে তখন কিন্তু চারিদিক থেকেই আসে। আর সেই ঘটনাটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি। আমি এত তাড়াহুড়োর মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তার মধ্যে আমার জুতোটা ছিঁড়ে গেল। আর জুতোটা যেহেতু ছিঁড়ে গেল, তখন আমি হাঁটতেই পাচ্ছিলাম না। ফার্স্টেই চলে আসলাম আমি কল্পনা ডায়াগনস্টিসে। সেখানে আসার পর আমার রিপোর্টটা নিয়ে নিলাম। রিপোর্ট নিয়ে আমি আবার ভিতরে চলে গেলাম ডাক্তার দেখাতে। আমার খুব তাড়াতাড়ি ভর্তি হতে হবে, সেটা তো আশা করি সবাই আগের ভিডিও দেখে বুঝতেই পেরেছো। এই কয়দিন হসপিটালের আমি অনেক ভিডিও ছেড়েছি, সেই ভিডিওতে অনেক আমাকে ভালো কথাও বলেছো, অনেকে আমাকে খারাপ কথা বলার চেষ্টা করছো, কিন্তু ভুল করে বলো না। তাহলে কিন্তু ধুয়ে পুরো মানে সাংঘাতিক লেভেলের তোমরাই ধোয়া হয়ে যাবে, সেটা তোমরা পরে বুঝতেই পারবা। যাই হোক, আমার তো এখন ডাক্তার দেখানো কমপ্লিট, কিন্তু ওষুধ নেবো কি করে সেই চিন্তাই করছিলাম। এখানে কম করে প্রায় 200 থেকে 250 লোকের লাইন। আর এই লাইন দিয়ে কিন্তু আমাকে এখন ওষুধটা নিতে হবে ভেবেছিলাম, কিন্তু দেবদূতের মতন এরকম ভাবে যে আমি একটা হেল্প পেয়ে যাবো সেটা আমি কখনো আশাই করিনি। এই ব্যাকগ্রাউন্ডটায় আগের দিন আমার বান্ধবীকে নিয়ে কিন্তু আমি ফটো তুলছিলাম, আশা করি সেটা দেখে বুঝতেই পারছো। কিন্তু আজকে আমি একা রয়েছি, তাই কোনো রকম ফটো ভিডিও কিন্তু করতে পারলাম না। আর এইটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম, মানুষের যখন খারাপ পরিস্থিতি আসে তখন কিন্তু চারিদিক দিয়ে এইভাবেই আসে। আজকে আমি এতটা তাড়াহুড়োর মধ্যে গিয়ে 2টো জায়গায় কাজ করলাম, তারপরে জুতো হাতে ছিঁড়ে নিয়ে দৌড়াতে দৌড়াতে এদিকে আসলাম। তার মানে বুঝতে পারছো মানুষের যখন খারাপ সময় আসে তখন ঠিক কতটা লেভেলের খারাপ সময় আসতে পারে। ওষুধটা আমার নেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এখানে কত লোকের লাইন সেটা আশা করি দেখে বুঝতেই পারছো। যাই হোক, আমাকে খুব তাড়াতাড়ি ভর্তি হতে হবে। কোথায় ভর্তি হব, কি করব না করব সেটাও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমি শেয়ার করে দেব। এখন আর দেরি না করে আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ সকাল থেকে শুধু দৌড়ঝাঁপ করেই যাচ্ছি। আমার তো প্রচন্ড খিদেও পেয়ে গেছিল, কিন্তু আমি খাওয়া দাওয়া করিনি। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দিও।